ডিয়ার স্টুডেন্টস, চলো সহজ স্টাডিতে বাংলা ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 34। আজকে আমরা আবার একটা নতুন টপিক আলোচনা করব, যেটা হচ্ছে আগের দিন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কর্তৃকারক, তাই তো? আজকে আমরা পড়ব কর্মকারক। আজকে আমরা কর্মকারক পড়ব, কিন্তু এই সূত্রে একটা কথা বলি, মূলত কারকের সঙ্গে বিভক্তি নির্ণয় করতে বলি। কিন্তু আমি তোমাদের এখনো পর্যন্ত বিভক্তি করাইনি, কারণ বিভক্তি নিয়ে আমরা একটা আলাদা ক্লাস করব, যেখানে বিভক্তিগুলো শেখাবো। তার পরবর্তীকালে আমরা কারক এবং বিভক্তি একসঙ্গে প্র্যাকটিস করব, ঠিক আছে? আর আজকে কারকের ক্লাস শুরু করব, কিন্তু তার আগে বলি, আমি তোমাদের বেশ কয়েকটা কোয়েশ্চেন যেটা দেখলাম, যে একটা দিয়েছো যে মিঠে করা, মিঠে করা, যাহাই মিঠে তাহাই করা, এটা অতটা ঠিক নয়। তুলনামূলক হচ্ছে মিঠে ও করা, এটা হচ্ছে ঠিক, ঠিক আছে? মিঠে ও করা, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, এটা করবে। আর মিঠে, যাহা মিঠে তাহা করা, এটা কিছু জায়গায় দিয়ে দেয়, যদি দ্বন্দ্ব সমাস প্রশ্নে না থাকে, যদি তখন তোমার কি বলে এই অপশনটা থাকে যে যাহাই মিঠে তাহাই করা, ধরো মিঠেও করা দিল না, যাহা মিঠে তাহাই করা দিল, তাহলে সেক্ষেত্রে উপায় নেই, তখন আমাদেরকে কর্মধারয় সমাস করতে হবে। ওকে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অলওয়েজ দ্বন্দ্ব সমাস। এটা একটা গেল। আর এটা গেল তোমাদের। আর হচ্ছে তোমাদের আরেকটা পেলাম, যেটা সেটার উত্তরটা আমি আগের দিনই অলরেডি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আগের দিনই এর উত্তরটা দিয়ে দিয়েছিলাম, তোমরা একটু খেয়াল করে নিও। আর তোমরা আমাকে কিন্তু প্রত্যেক দিন ক্লাসে অবশ্যই আনসার গুলো দিতে থেকো, তাহলে আমি বুঝতে পারবো আর ক্লাস কেমন লাগছে, আর কোন জায়গাটা বুঝতে পারছো আর পারছো না সেগুলো একটু জানবো। চলো আজকে তাহলে আমরা কর্মকারকের ক্লাসটা শুরু করি। কর্মকারক বলতে কি বোঝায়? দেখো, কর্মকারকের সঙ্গে ক্রিয়ার কিন্তু একটা যোগাযোগ আছে, ভালো মতো যোগাযোগ আছে, এবং সেই কারণেই আমরা আগের দিনকে ক্রিয়াপদটা আগেই পড়ে নিয়েছিলাম, ঠিক আছে? সেই কারণে আমরা ক্রিয়াপদটা আগেই পড়ে নিয়েছিলাম। সেখানে দেখো বলছে যে কর্তা যেটা সম্পাদন করে তাকে বলা হচ্ছে কর্ম, তাই তো? অর্থাৎ এটাকে যদি আমি একটু সহজভাবে তোমাদেরকে বলে দিই, তাহলে হলো যে আচ্ছা, কুঁড়ের বাদশা হবে, কুঁড়ের বাদশা হবে, কখনোই কিন্তু কুঁড়ের ওই পাত্র নয়, ঠিক আছে? এটা বাদশা হবে। ওকে, আচ্ছা চলো, যেটা বলছিলাম, ক্রিয়া সম্পাদন করছে, যাকে অবলম্বন করে কাজটা সম্পাদন করা হয় তাকে আমরা বলছি কর্ম। কিভাবে? ধরো রাম বই পড়ে, তাই তো? তাহলে এখানে কর্তা, কর্তা রয়েছে, কর্তা যেটা সম্পাদন করছে, কর্তা কি পড়ছে? বই। আচ্ছা, তাহলে ক্রিয়াটা সম্পাদন করছে কার মাধ্যমে? বইয়ের মাধ্যমে। পড়ছেটা কি? সেটা হচ্ছে বই। তার মানে কর্তাই বলো আর ক্রিয়াই বলো, দুজনে যে কাজটা মিলে সম্পাদন করছে, মানে যাকে ঘিরে সম্পাদনাটা হচ্ছে সেটা হচ্ছে বই। দুজনে তো সম্পাদন করছে, কিন্তু সম্পাদনাটা হচ্ছে কার জন্য? কার জন্য হচ্ছে? সেটাই হচ্ছে কর্মপদ, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে বই হলো, বলো, তাহলে এক্ষেত্রে বই হচ্ছে কর্মকারক। চলো নেক্সট, এবারে আমরা কর্মকারকের বিভিন্ন শ্রেণী বিভাগ পড়াবো। আমি আগের দিনকেই তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম যে দেখো, কোনটা হচ্ছে, বলতো যে কোনটা হচ্ছে, বলতো যে কোনটা হচ্ছে কর্ম, সমধাতুজ কর্ম। এটা বলতে গিয়ে বলেছিলাম, যখন আমি সমধাতুজ কর্তা আলোচনা করছিলাম, বলেছিলাম যে একই ধাতু থেকে যখন কর্তা এবং ক্রিয়া দুটোই নিষ্পন্ন হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, তাকে আমরা বলেছিলাম সমধাতুজ কর্তা। কিন্তু যখন একই ধাতু থেকে কর্ম আর ক্রিয়া দুটোই উৎপন্ন হচ্ছে, তখন আমরা তাকে বলছি সমধাতুজ কর্ম। কেন বলছি এই কথাটা?
একই ধাতু থেকে নির্গত হচ্ছে, ক্রিয়াটাও একই ধাতু, কর্মটাও একই ধাতু। যদি হয় একটা বাক্য, সাপোজ আর মায়া কান্না কাঁদতে হবে না, আমি বললাম সেন্টেন্সটা আর মায়া কান্না কাঁদতে হবে না, ঠিক আছে? তাহলে কি কাঁদতে হবে না? মায়া কান্না। কাঁদতে পারা, এটা তো তোমার কি বলে, আর মায়া কান্না কাঁদতে হবে না, এই কাঁদতে এই শব্দটা তো তোমার কি বলে ক্রিয়া, তাই তো? এটা হচ্ছে ক্রিয়া। আর এখানে কি মায়া কান্না, তাহলে কান্নাটা হচ্ছে এখানে কর্ম। ওকে, তাহলে এখানে কর্মটা আর ক্রিয়াটা একটাই ধাতু থেকে এসেছে, সেটা হচ্ছে কাঁদ ধাতু। সেটা হলো কাঁদ ধাতু। এই কাঁদ ধাতু থেকে কর্ম এবং ক্রিয়া দুটো একই ধাতু থেকে এসেছে, তাই জন্য আমরা এটাকে বলছি সমধাতুজ কর্ম। দেখো, সে কি দৌড় দৌড়ালো, কি করলো? দৌড়, দৌড় দিল। তাহলে দৌড় হচ্ছে এখানে কি? কর্ম। আর দৌড়ালো এটা হচ্ছে তাহলে ক্রিয়া। তাহলে দেখো দুটোই একই ধাতু থেকে এসেছে। নটরাজ প্রলয় নাচনে নাচলো, তাহলে প্রলয় নাচন কি করছে? নাচন। তাহলে নাচটা হচ্ছে এখানে কর্ম আর নাচ করাটা হচ্ছে ক্রিয়া। তাহলে দুটোই কি ধাতু থেকে এসেছে? নাচ ধাতু থেকে এসেছে, নাচ ধাতু। ওকে, সে কি গান গাইলো, দেখো এইগুলো কি খেলা, খেল ধাতু থেকে এসছে। হাসি, হাস ধাতু থেকে এসছে। তাহলে এই ধাতুর সঙ্গে যখন বিভক্তি যুক্ত হচ্ছে তখন সেটা ক্রিয়াপদ হয়ে যাচ্ছে। এটা আমরা যখন বিভক্তি পড়বো বা ধাতু পড়বো আরেকটু ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? ধাতু বা বিভক্তি, বিভক্তিটা তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, পঞ্চায়েতের জন্য। কিন্তু ধাতু আর বিভক্তি এই দুটো তোমাদের পঞ্চায়েতে, ধাতু আসে না পঞ্চায়েতে, মূলত এটাতে কোনো প্রশ্ন নেই। যদি প্রাইমারি টেট যারা দিচ্ছ তাদের জন্য কিন্তু ধাতুটা ইম্পর্টেন্ট, বা এসএলএসটি বাংলা যদি তোমরা কেউ দিয়ে থাকো তাদের জন্য অবশ্যই ধাতুটা ইম্পর্টেন্ট, তখন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট বলার আগে জাস্ট এটাই বলবো যে ম্যাথসের ক্লাস শুরু হয়ে গেছে পেড ব্যাচে। তোমরা এখনো যারা অ্যাডমিশন নিতে চাইছো, অনলি 699 এ 3 মান্থসের কোর্স। ম্যাথস শিখতে চাইলে জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। ডিটেলস জানতে স্যারকে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 8348817027, এই নাম্বারে। ওকে, চল নেক্সট। দেখো, নেক্সট হলো কি, নেক্সট যে আমরা কর্মের ভাগটা পড়বো সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম আর বিদেহ কর্ম। অর্থাৎ কর্ম বিষয়টাকে আমরা ইংরাজিতে বলে থাকি, আমরা দেখো যখন কথাটাকে আমরা ইংরাজিতে বলবো তখন আমরা অনেকেই জানি সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে অবজেক্ট। সেটা আর কিছুই নয়, সেটা হলো অবজেক্ট। উদ্দেশ্য কর্ম আর বিদেহ কর্ম, যখন কোনো কর্ম যখন যাকে উদ্দেশ্য করে কোনো কিছু করা হয়, অর্থাৎ কি, অর্থাৎ উদ্দেশ্য কর্ম আমরা কাকে বলে থাকি? উদ্দেশ্য কর্ম আমরা বলছি যে কোনো বিশেষ্য পদ মূল কর্মের ওপর যখন, এই যে মূল কর্মটা থাকে, কোনো বিশেষ্য পদকে কেন্দ্র করে যখন মূল কর্মটা থাকে তাকে আমরা বলছি কি না উদ্দেশ্য কর্ম। আর উদ্দেশ্য কর্মকে কেন্দ্র করে যেটা তোমার কি বলে, যেটা প্রযুক্ত হয় বাক্যের মধ্যে সেটা হলো বিদেহ কর্ম। কিভাবে? ধরো বলছে শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা করবে, তাহলে এখানে প্রধান কে? শিক্ষক মহাশয়কে, তাই তো? তিনি হচ্ছেন প্রধান, তাহলে তিনি হচ্ছেন উদ্দেশ্য কর্ম। আর কি করবে? শ্রদ্ধা, তাহলে সেটা হলো বিদেহ কর্ম। এই জাতীয় আমি আর একটা বলছি, দূরকে করিলে নিকট বন্ধু। আমি যদি সেন্টেন্সটা বলি, দূরকে করিলে নিকট বন্ধু, তাহলে এখানে প্রধান উদ্দেশ্য কর্মটা কোনটা? কাকে বলছে নিকট করতে? দূরকে। তাহলে দূর হচ্ছে এখানে উদ্দেশ্য কর্ম। আর কি করতে বলছে? বন্ধু, তাহলে বন্ধু হচ্ছে এখানে বিদেহ কর্ম। তাহলে বাক্যের মধ্যে যেটাই মূল কর্ম
তাকে আমরা বলছি উদ্দেশ্য কর্ম। আর উদ্দেশ্য কর্মকে কেন্দ্র করে যেটা সম্পাদন হয়, যে কর্মটা আমরা পাই, সেটা হলো বিদেহ কর্ম। চলো নেক্সট। তোমাদের অবশ্যই আমি দুটো করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আর আগের দিন আমি পড়িয়ে দিয়েছি তোমাদের মুখ্য কর্ম আর গৌণ কর্ম, তবু যারা ক্লাসটা করোনি তারা এটা বুঝে নাও। মূলত দ্বিকর্ম ক্রিয়ার ক্ষেত্রে যে ক্রিয়ার মধ্যে দুটো কর্ম আছে, মুখ্য কর্ম, গৌণ কর্ম, আমি বারবার বলেছিলাম যে মুখ্য কর্মকে যদি প্রশ্ন করো কি দিয়ে, বাক্যের মধ্যে তুমি কি দিয়ে প্রশ্ন করছো, তাহলে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে মুখ্য কর্ম। আর গৌণ কর্মতে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে গৌণ কর্ম। কাকে দিয়ে প্রশ্ন করছো, যে উত্তরটা পাচ্ছ তুমি, সেটা হলো গৌণ কর্ম। হলো যেমন দেখো, রাজর্ষি মহর্ষিকে 5টি গাভী দিলেন। রাজর্ষি মহর্ষিকে 5টি গাভী দিলেন। আগেকার দিনে রাজারা ব্রাহ্মণদেরকে দান করত, তো এই ক্ষেত্রে সেই সেন্টেন্সটা বলা হয়েছে। তাহলে রাজর্ষি মানে রাজা মহর্ষি, যিনি ব্রাহ্মণ ছিলেন, তাকে 5টি গাভী দিলেন। কি দিলেন? গাভী। তাহলে গাভীটা হচ্ছে এখানে মুখ্য কর্ম। আচ্ছা দেখো, মুখ্য কর্মর পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি, কি দিচ্ছে? গাভী। তাহলে গাভীটা কি? এটা হলো প্রাণীবাচক। এটা একটা প্রাণী দিচ্ছে, তো তাহলে প্রাণীবাচক। ওকে, এটা ব্যক্তিবাচক হতে পারে, প্রাণীবাচক হতে পারে। ওকে, আর কাকে দিচ্ছে? মহর্ষিকে। সরি, একটা ভুল বললাম। হ্যাঁ, ব্যক্তিবাচক আর প্রাণীবাচক দুটোই হতে পারে, কিন্তু মুখ্য কর্মটা অলওয়েজ প্রাণীবাচক হবে। ঠিক আছে, মুখ্য কর্মটা অলওয়েজ প্রাণীবাচক হবে। কাকে দিচ্ছে? মহর্ষিকে দিচ্ছে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করেছি? মহর্ষি উত্তর, তাহলে সেটা হবে অবশ্যই গৌণ কর্ম। এইটা হচ্ছে কিন্তু কি হচ্ছে, এটা হলো ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তিবাচক হলো মহর্ষি, তাহলে ব্যক্তিবাচক হচ্ছে গৌণ কর্মটা, ব্যক্তিবাচক। আর মুখ্য কর্ম হলো অলওয়েজ বস্তুবাচক বা প্রাণীবাচক। তাহলে মুখ্য কর্ম হচ্ছে অলওয়েজ বস্তুবাচক বা প্রাণীবাচক। তাহলে এই হলো মুখ্য কর্ম আর গৌণ কর্ম। এই হচ্ছে মুখ্য কর্ম আর গৌণ কর্ম। ওকে, চলো নেক্সট একটা জিনিস দেখো, বলছে যে প্রীতি স্মৃতিকে চকলেট দিয়েছে। এই সেন্টেন্সটা দেখো, প্রীতি স্মৃতিকে চকলেট দিয়েছে। প্রথমত প্রীতি এখানে হলো কর্তা, চকলেট হচ্ছে কি দিয়েছে, তুমি প্রশ্ন করেছো চকলেট কি দিয়েছে, চকলেট দিয়েছে। আর এটা তাহলে মুখ্য কর্ম হলো। আর চকলেটটা কি? চকলেটটা হচ্ছে, এটা হচ্ছে মুখ্য কর্ম, চকলেটটা হচ্ছে কি বস্তুবাচক, তাই তো? এটা একটা বস্তু, তাহলে চকলেট হলো বস্তুবাচক, এটা মুখ্য কর্ম। আর কাকে দিয়েছে? না স্মৃতিকে দিয়েছে, তাহলে স্মৃতি হচ্ছে গৌণ কর্ম। কাকে দিয়ে প্রশ্ন করেছে, উত্তর পেয়েছে গৌণ কর্ম। এটা হচ্ছে স্মৃতিকে, স্মৃতি একটা নাম, তাহলে এটা হবে প্রাণীবাচক বা হচ্ছে ব্যক্তিবাচক, যেটাই বলো না কেন। তাহলে আশা করি মুখ্য কর্ম আর গৌণ কর্মের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর দেওয়া হয়েছে মানে দিয়েছে, দিয়েছে বললে সেটা অবশ্যই ক্রিয়াপদ বোঝাবে। দিয়েছে মিন্স হচ্ছে এখানে ক্রিয়াপদ, ঠিক আছে, কাজ করা বোঝায়। আচ্ছা, এবার তাহলে কর্মকারক শেষ। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক খুব ইজি, তাই জন্য এটা আজকে আমি পড়িয়ে দেবো। মোস্ট ইজি, একদম এক বাক্যে বলা যায়। সম্প্রদান মানে তুমি নিঃস্বার্থভাবে কাউকে কিছু দান করছো। অন্নহীনে অন্ন দান করো, মানে যার কাছে অন্ন নেই তুমি তাকে অন্ন দান করো। অন্ধজনে দেহ আলো, অন্ধজনে মানে যে চোখে দেখতে পায় না, তাকে তুমি আলো দাও। এখানে সেটাই বলা হয়েছে, অর্থাৎ তুমি কারোর জন্য নিঃস্বার্থভাবে কোনো কাজ করছো, সেটা হচ্ছে সম্প্রদান কারক। তুমি নিঃস্বার্থভাবে কারোর জন্য কোনো কিছু কাজ করছো, সেটা হচ্ছে সম্প্রদান কারক। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে, তাহলে ম্যাম কি সম্প্রদান কারক আর নিমিত্ত কারক কি একই হবে? কারোর জন্য কিছু করা সেই অর্থে নিমিত্ত কারক হয়। তুমি কারোর জন্য, যেমন বেলা যে পড়ে এলো জলকে চল, তাহলে জলের নিমিত্ত যাচ্ছ, তাহলে কোনো কিছু কারোর জন্য করছো, তখন বোঝালে সেটা নিমিত্ত হবে। যেমন ধরো বললে তুমি হাওয়া বদলের জন্য শিমুলতলা এসেছি,
তুমি বলছো যে হাওয়া বদলের জন্য শিমুল তলা এসেছি। অনেক সময় জন্য শব্দটা দেবে না, হাওয়া বদলের কারণে শিমুল তলা এসেছি দিয়ে দিল। তাহলে তুমি এখানে হলো নর্মাল, এটা তুমি কারোর জন্য নিঃস্বার্থ ভাবে করছো না, কোনো কিছুর জন্য করছো, সেটা হাওয়া বদলের জন্য, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কিন্তু নিমিত্ত কারক। আর যখন তুমি কাউকে নিঃস্বার্থ ভাবে কোনো ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছ, নিঃস্বার্থ ভাবে দিচ্ছ, সেটা হচ্ছে কিন্তু সম্প্রদান কারক। তাহলে এখানে দুটোই দেওয়া বোঝায়, কাউকে নিঃস্বার্থ ভাবে দেওয়া বোঝালে সম্প্রদান কারক, আর কারোর জন্য কিছু করা বোঝাচ্ছে সেটা হচ্ছে নিমিত্ত কারক। তাহলে যখন কোনো ব্যক্তির, বস্তু বা প্রাণীর নিমিত্ত যখন কোনো ক্রিয়া সম্পাদন করা হয়, তখন আমরা তাকে বলছি নিমিত্ত কারক। যেমন ঠাকুরমা প্রতিমা দর্শনে গেছেন, ঠাকুরমা প্রতিমা দর্শনের জন্য গেছেন, ঠিক আছে? তাহলে এটা কিন্তু নিমিত্ত কারক, বোঝা গেল যে তিনি প্রতিমা দর্শন করতে গেছেন। আবার যেমন আমি বললাম অন্ধজনে আলো দাও, এটা তুমি কিন্তু কারোর জন্য কোনো কিছু করছো, অর্থাৎ নিঃস্বার্থ ভাবে করছো, সেটা কিন্তু নিমিত্ত এই সম্প্রদান কারক হবে। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে নিমিত্ত কারক আর সম্প্রদান কারক তার তফাৎগুলো আশা করি বুঝেছি বা পড়লাম। তোমরা এবার বলবে যে তোমাদের কেমন লাগলো। আর এবার আমরা বেশ কিছু এমসিকিউ দেখি যে প্রশ্ন কেমন আসতে পারে। দেখো এখানে বলেছে নাম্বার 1, কোনটি কর্মকারক? প্রথম অপশন বলছে তাস খেলে পড়া নষ্ট করো না, লাঠি খেলা ভালো নয়। 3 নম্বর বলছে কানামাছি খেলবে কে কে, খেলবি কে কে? ছেলেটি ফুটবল ভালো খেলে, ছেলেটি ফুটবল ভালো খেলে। এবার এই প্রশ্নটাতে যেহেতু আমি এখানে কর্মকারকের কথা বলেছি, তোমরা কর্মকারক সেই অর্থে এখানে প্রত্যেকটা অপশনের নিচে দাগ দেবে, কারণ আমি এখানে বলে দিইনি কোনটি কর্মকারকের শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি মানে কি, কেন বিভক্তিটা শূন্য, যেহেতু আমি বিভক্তি শেখাইনি তাই জন্য এটা আমি বলিনি। দেখো তাস খেলে, কি খেলে বলছে তাস খেলে, তাস খেলে পড়া নষ্ট করো না, পড়া নষ্ট করো না। লাঠি খেলা ভালো নয়, বলছে লাঠি খেলা, কি খেলা, লাঠি। তাহলে এই যে লাঠি, কি দিয়ে প্রশ্ন করছো, লাঠি, তাস, কানামাছি, এগুলো কিন্তু সব কর্মকারকের মধ্যেই পড়ছে। ছেলেটি ফুটবল ভালো খেলে, ছেলেটি কোনটা ভালো খেলে, ফুটবল। এবার আমার কথা হলো প্রথম তিনটের মধ্যে কর্ম আছে ঠিকই, কিন্তু এই প্রথম তিনটে হবে না। কেন হবে না প্রথম তিনটে? দেখো প্রথম তিনটেই কর্ম কর্তৃবাচ্যের কর্তা, তাই না? এখানে এগুলো কর্ম, কিন্তু এখানে কোনো সরাসরি কর্তা নেই, এগুলো কর্তার মতো আচরণ করেছে প্রত্যেকটা। কানামাছি খেলবি কে কে, লাঠি খেলা ভালো নয় মানে লাঠিটাই এখানে প্রধান, ওটাই কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে। তাস খেলে পড়া নষ্ট করো না, তাহলে এক্ষেত্রে উত্তর হবে ছেলেটি ভালো ফুটবল খেলে। কি খেলে, ভালো ফুটবল। কারণ এখানে উত্তর হবে ডি। বাকি তিনটে কিন্তু এখানে কর্ম কর্তৃবাচ্যের কর্তা, ঠিক আছে? কর্ম কর্তৃবাচ্য মানে আর কি বাচ্যের কর্তা। এক্ষেত্রে তো আমি অত ডিটেলসে শেখাইনি, তাই জন্য মনে হতে পারে অনেকের যে ম্যাম কেন এখানে কর্মকারক তো সবগুলোই হতে পারে, কিন্তু কর্মকারক এখানে সবগুলো হবে না। ওকে, ছেলেটি ফুটবল খেলে, কি খেলে, এটাই হবে ফুটবল, কারণ এখানে ছেলেটি কর্তা আছে, তাই জন্য সে কর্মের ব্যবহার করেছে। ফুটবল এখানে শূন্য বিভক্তি, দেখো ফুটবলের সাথে কোনো বিভক্তি নেই, বিভক্তি আমি আলাদা করে শেখাবো তখন বলে দেবো। ওকে, চলো নেক্সট। আমারে তুমি করিবে ত্রাণ এনহে মোর প্রার্থনা, এখানে আমারে কোন কারক? দেখো আমারে তুমি করিবে ত্রাণ, কাকে? এনহে মোর প্রার্থনা, তুমি যে আমাকে ছেড়ে দেবে এটা আমার প্রার্থনা নয়। এখানে আমারে হচ্ছে কর্মকারক, দেখো আমারে মানে কাকে বুঝিয়েছে, এখানে কাকে বোঝানো হয়েছে, তাহলে কাকে হচ্ছে এখানে আমারে, কাকে দিয়ে প্রশ্ন করলে কি হবে, সেটা হচ্ছে কর্মকারক। তাহলে এখানে উত্তর হলো কর্মকারক বি। তাহলে এখানে হচ্ছে বি।
এটা এ, এটা হলো বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এখানে বি উত্তর, তাহলে দুয়েরটা হবে বি উত্তর। ওকে, বি হচ্ছে আমারে তুমি করিবে ত্রাণ। চলো নেক্সট। তোমার দেখা পেলাম না। তোমার কি পেলাম না? দেখা। দেখো এই যে কর্মে ষষ্ঠী সপ্তমী বলেছে না, এগুলো তোমরা এখন এগুলো বিভক্তি অর্থে ব্যবহার করা হয়। এগুলো আমি বিভক্তি আলাদা করে ক্লাস করাবো, তখন বলে দেবো। এখানে এটা হবে অবশ্যই কর্মী। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে উত্তর হবে কর্মী। তাহলে তোমার দেখা পেলাম না, এখানে কোন কারক? তাহলে এটা হচ্ছে তোমার কর্ম। তোমার কি পেলাম না? দেখা, তাই তো, দেখা পেলাম না, তাহলে এটা হবে কর্মের ষষ্ঠী। নেক্সট। দেখে যেন মনে হয় চিনি উহারে। কাকে চিনি? উহারে, কাকে? এটা কর্মকারক। বিয়েরটা দেখেছো? উহারে, কাকে? দেখেছো কি ধরনের প্রশ্ন আসছে? এটা তো আমি সহজ সহজ দিয়েছি, এরপর কিন্তু আরো করাবো কঠিন দেখে, তোমরা পড়ে ফেলবে। তারপর গৌণ কর্ম। নেক্সট। গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। এখানে গৃহহীনে তুমি কাকে দিচ্ছ? গৃহহীন। দেখো এটা কিন্তু কি কারক হবে? তুমি কাউকে নিঃস্বার্থ ভাবে কিছু দিয়েছো, এটা হবে সম্প্রদান কারক। তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারক। তুমি নিঃস্বার্থ ভাবে কাউকে দিয়েছো, এটা কর্তৃকর্ম অপাদান কোনোটাই হবে না, এটা হবে সম্প্রদান। পাঁচের সি, নিঃস্বার্থ ভাবে দিয়েছো। দান করা, নিঃস্বার্থ ভাবে দান করা, সেটা হচ্ছে পাঁচের সি, সেটা হলো গৃহহীনে সম্প্রদান কারক। আচ্ছা, এই উত্তরটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি তোমরা দিয়েছো কিনা, আমি বলে দিচ্ছি। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? খাঁটি বাংলায় যেটা নেই সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। মূলত সংস্কৃততে বিসর্গ সন্ধি আছে, সংস্কৃততে বিসর্গ সন্ধি আছে, কিন্তু খাঁটি বাংলায় কোনো বিসর্গ সন্ধি নেই। খাঁটি বাংলায় শুধু স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি আছে। খাঁটি বাংলায় স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি আছে, এখানে কোনো বিসর্গ সন্ধি নেই, তাই একের হলো সি উত্তর। আর পরেরটা তোমরা উত্তর দাও, কোনটি সম্প্রদান কারক নয়? এটার উত্তর তোমরা দেবে আজকে, ঠিক আছে? তাহলে কোনটি সম্প্রদান কারক নয়? এ, অন্নহীনে অন্ন দাও, সমিতিতে চাঁদা দাও, জনসেবা করো, ধোপাকে কাপড় দাও। কোনটা সম্প্রদান কারক নয়? ওকে, এটা তোমাকে উত্তর দেবে তোমরা আমাকে, তারপর আমি কালকে আবার উত্তর বলে দেবো। ওকে, চলো নেক্সট। তাহলে আজকে এই অবধি ক্লাস থাকলো, সবাই মন দিয়ে পড়া করো, আরো এমসিকিউ করাবো তোমাদেরকে। আমার কিন্তু যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছি আর কি, যখন এক্সাম হবে আমি কিন্তু এইটুকু শুনতে চাই যে সকলের মার্কস অন্তত বাংলাতে 25-এ 22-23 করে এসেছে। ওকে, যেভাবে তোমরা প্র্যাকটিস করছো ধরে ধরে। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ। শুভরাত্রি, সকলে ভালো থেকো। আর আরো ক্লাস দেখতে এবং তোমাদের যদি ভালো লাগে আমার ক্লাস, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।